পূর্ব উপকূলের এক মনোমুগ্ধকর শহর, পাহাড়, সমুদ্র আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন। হ্যাঁ, এটাই ভাইজ্যাগ বা বিশাখাপত্তনম। অন্ধ্রপ্রদেশের হৃদয়ে অবস্থিত এই শহর যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। একদিকে নীল সমুদ্রের গর্জন, অন্যদিকে সবুজ পাহাড়ের বুকে মেঘের খেলা। এখানে সূর্য উদয় যেন সোনালী কবিতার মতন, আর রাতের আলোয় ঝলমলে মেরিন ড্রাইভ যেন স্বপ্নের শহর। চলুন আজ আমরা ঘুরে দেখি ভাইজ্যাগের অপূর্ব কিছু স্থান, জানি এই শহরের ইতিহাস, সংস্কৃতি আর সৌন্দর্যের গল্প। এবং এই পর্বে আপনাদের সঙ্গে আমি তুলে ধরব এক রাত দুদিনে ভাইজ্যাগ ভ্রমণের আদর্শ ট্যুর প্ল্যান। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আজ হচ্ছে সেপ্টেম্বর মাসের 16 তারিখ 2025, আর আমি এখন আছি ভারতের অন্যতম সেরা পোর্ট সিটি ভাইজ্যাগে। সামনে দেখা যাচ্ছে ডলফিন নোজ, এদিকে হচ্ছে চঞ্চল বঙ্গোপসাগর, আর ঠিক উল্টো দিকে হচ্ছে আমাদের ওই হোটেল এসকেএমএল বিচ গেস্ট হাউস। পরপর কিছু হোটেল আছে, বাজেট আছে, কিছু দামি আছে, আমাদের কাছে ওই বাজেটে ওটাও ঠিক থাকলো। তার আগে ভিডিওটা শুরু করার আগে আমাদের আগের এপিসোডটা শেষ হয়েছিল আমাদের ভাইজ্যাগ স্টেশনে। সেখান থেকে কিভাবে আমরা এখানে এলাম একটু দেখার অনুরোধ রইল। গুড মর্নিং, আবার একটা নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। সেটা দেখুন, আমি ভাইজ্যাগ স্টেশনে ঠিক বাইরে আছি। এখানে শ্রী মহালক্ষ্মী ক্যাপসুল হোটেল আছে, যেখানে আপনি হাই ক্লাস অ্যামিনিটিস পেয়ে যাবেন, ওয়াইফাই, হট ওয়াটার, লকার্স, সেন্ট্রাল এসি সব কিছু পেয়ে যাবেন। আর কিছুটা এরকম থাকার ব্যবস্থা দেখুন, ছবিতে আছে। এর এসি বেড স্টার্টিং ফ্রম 200। আচ্ছা, 200-এর ব্যাপারটা এখানে চমক আছে, যেটা হচ্ছে 200 মনে আছে পার ঘন্টা হিসেবে বা কিছু। তবুও আমি বলে দেবো, এই যে ফোন নাম্বার যে আছে একবার ফোন করে আপনারা জিজ্ঞেস করে নেবেন। ঠিক ভাইজ্যাগ স্টেশন থেকে বেরোবার যে পথটা, তার ঠিক উল্টোল দিকে আছে এই ক্যাপসুল হোটেল। এরপর ভাইজ্যাগ স্টেশনের বাইরে এসে একটা অটো ভাড়া নিই আমরা। সেই অটো ভাড়া নেয় 120 টাকা। সেই অটো ভাড়া করে আমরা সোজা চলে আসি আরকে বিচে। অটোওয়ালা আমাদের বিভিন্ন এই হোটেল সেই হোটেল দেখাতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত কোনো হোটেলই আমাদের পছন্দ হয় না। অবশেষে আমার এক পছন্দের হোটেলে আমরা এসে উপস্থিত হই। অবশেষে অনেক হোটেল দেখার পর আমরা যে হোটেলটা নিলাম সেটা হচ্ছে এসকেএমএল বিচ রিসর্ট। দেখুন, এখান থেকে ডলফিন নোজও দেখা যাচ্ছে, ভাইজ্যাগ পোর্টও দেখা যাচ্ছে, আর এখান থেকে 250 মিটার গেলে হচ্ছে আরকে বিচ। একদম কিন্তু আরকে বিচে না, কিন্তু নোভোটেল পেরিয়ে এসেই হচ্ছে আপনার এই হোটেলটা। এর পাশে একটা যে বিচ গেস্ট হাউসও আছে, এটাও দেখেছিলাম। এটা রুমও মোটামুটি, কিন্তু তার থেকে বেশি ভালো লাগলো আমাদের এইটা, এই যে এসকেএমএল বিচ রিসর্ট। রুমটা একটু পরিষ্কার হোক, আমাদের এখন চেক ইনের টাইম হয়নি, আমি দেখাচ্ছি। আর এখানে বড় বাঙালি গ্রুপ আসলে বা বড় গ্রুপ আসলে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। ওপরে ওনারা টেন্ট করে দেন, সেখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর ওপর থেকে ভিউ কিছুটা এরকম টপ ক্লাস, অনবদ্য, দুর্ধর্ষ। আর আপনারা এই নিচ থেকে দেখবেন অটো পেয়ে যাবেন ঘোরার জন্য। আর গাড়ি যদি দরকার হয় তাহলে একটু আরকে বিচের দিকে হেঁটে যাবেন, ওখান থেকে গাড়ি পেয়ে যাবেন। অথবা এই হোটেলে দাদাদের বলবেন তো आप लोग कार प्रोवाइड करते हैं ना। আচ্ছা, আর এই রুমের ভাড়া মোটামুটি সিজনে 2000 টাকা। আমরা যে রুমটা দিয়েছি 3 জন থাকতে পারেন বা 4 জনও থাকতে পারেন যদি ছোট বাচ্চা থাকে। এসি রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা। আমি ডেসক্রিপশানে বা স্ক্রিনে নম্বর দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আমি আরেকটা ভিডিও বানাবো, যেখানে এই রোডের ওপরে যে বিচ সাইডের ওপরে 3-4টে বা 5টা হোটেলের ভিডিও একটা বানাবো, যদি আমাকে করতে দেয়, পারলে আরও বেশি বানাবো। সেটা আরেক আলাদা ভিডিওতে আসবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াতেই মন জুড়িয়ে যাচ্ছে, এত হাওয়া হচ্ছে। আমাদের রুমটা এখনও আমরা পাইনি, সেটা হচ্ছে এখনও যে পরিষ্কার করবে সেই মাসি এখনও আসেনি। তো তার আগে আমি চা পান করতে চলে এসেছি। হোসেন আর শুভজিৎ রয়েছে, দাদা আমাকে চা দিল। এটা 20 টাকা চা, ঠিক আমাদের হোটেলের পাশেই। এই দেখুন, এটা এই দারুণ চাটা করেছে। হোটেলে যাই, একটু ফ্রেশ হই,
তারপরে বেরিয়ে পড়বো আমরা ঘুরতে। একটু আমাদের রুমটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে ট্রিপল বেডরুম এটা। আচ্ছা, এখানে ওয়ার্ড্রপ আছে, জানি না ওয়ার্ড্রপ খোলা যায় কিনা। আর যেটা হলো এটা এসি রুম, ওই ইন্টারকমটা কিন্তু কাজ করে না। আর রুমটা বেশ বড়, দেখুন আমরা জিনিসপত্র রেখে দিয়েছি এখানে, বেশ বড় রুমটা, বেশ বড়। চার্জিং পোর্ট প্রচুর আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, দেখুন আমার সব গ্যাজেট চার্জ হচ্ছে। এই রুমটার ভাড়া পড়েছে আমাদের 1400 টাকা। একবার ওয়াশরুমটা দেখাই আপনাদের। বেসিন আছে, গিজার আছে, সবচেয়ে বড় কথা, যদিও কত দরকার যাই না। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, আর ওয়াশরুমটা বেশ বড়। পুরোনো দিনের বিল্ডিং করে কিছু কিছু জায়গায় ভেঙে গেছে। 11:15 বেজে গেল। আমাদের যেটা অটো ভাড়া করেছি সেটা নিয়েছে হচ্ছে 1600 টাকা। আর আমরা 3 জন আছি। এর ডবল ডেকার বাসও চলে এখানে। এই দেখুন, আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ভিমিলি বিচ। যে ভিমিলি বিচ হচ্ছে আপনাদের আরকে বিচ থেকে প্রায় 28 কিলোমিটার। ফ্যান্টাস্টিক অফ ভিউ, কি ভিউ, বাপ রে বাপ। এখন বাজে 11:15। আমরা পৌঁছালাম হচ্ছে ভিমিলি বিচে। প্রবেশ করা যাক। একদম ওয়েলের মুখ দিয়ে প্রবেশ করলাম, তাই তো। অবশেষে আমি ভিমিলি বিচে আসলে যে জিনিসটা আপনি পর্যবেক্ষণ করতে পারবেন সেটা হচ্ছে সোনালী বালির বীচ, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কিছুটা রকি স্ট্রাকচার আছে। এখানে এক মৎস্যকন্যার মূর্তি আছে, ওইদিকে আই লাভ ভিমনি লেখা আছে। এখানে গোরস্তান নদীর মোহনা আছে, যেটা এসে বঙ্গোপসাগরে মিশেছে। আর দূরের ল্যান্ডস্কেপ কিছুটা এরকম টপ ক্লাস, মানে এক কথায় কি বলবো, অনবদ্য। আর দূরের যে জলরাশি দেখাচ্ছে নীলচে সবুজ, ফ্যান্টাস্টিক। এই ভিমলি বিচের কিন্তু ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। এখানে একসময় ইংরেজ এবং ডাচদের কিন্তু আধিপত্য ছিল। এখানে অনতি দূরেই একটি ডাচদের কবরস্থান আছে। আর দূরে দেখতে পাচ্ছেন একটা লাইট হাউস। এটা আপাতত বোধহয় পরিত্যক্ত, আমি ঠিক জানি না। ভাইজাকের অন্যান্য বিচের থেকে ভাইজাক মূলত কোলাহল মুক্তই জায়গা, কিন্তু আরকে বিচ বা ঋষিকন্যার থেকে এই বিচটা কিন্তু অনেক কোলাহল মুক্ত। এবং অটো ড্রাইভাররা আপনাকে বলবে এখানে আসবেন না, এখানে একদম বাজে জায়গা, ড্রেনের জল পড়ে। মোটেও তাই না, আপনার ভালোই লাগবে, এই বিচ ধরে ঘুরে বেড়াতে ভালোই লাগবে। এবং ওয়েদার কিন্তু বেশ ভালো। আমি না তো প্রচণ্ড ঘামি, আমি অল্প অল্প ঘামছি। দেখুন না, শুধু সমুদ্রের উচ্ছ্বাসটা দেখুন। ওহ, টপ ক্লাস, একদম টপ ক্লাস। এই বিচটা মূলত প্রধান যে বিশাখাপত্তনম শহর আছে সেখান থেকে 24 কিলোমিটার দূরে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এইবার আমরা আস্তে আস্তে আবার বিপরীত পথে যাব এবং একটা একটা করে ভিউ পয়েন্ট দেখতে দেখতে এগিয়ে যাব। তাহলে ভিমলি বিচ কেমন লাগলো অবশ্যই কমেন্টের সাহায্যে বলবেন। কিন্তু আপনারা যদি কখনো বিশাখাপত্তনম ভ্রমণ করতে আসেন, অবশ্যই কিন্তু ভিমলি বিচ আসা চাই। হাঁটতেও কিন্তু বন্ধ লাগছে না এখানে ভিমলি বিচে। চলুন বেশিক্ষণ কাটাবো না। ভিমলি বিচকে টাটা বাই বাই। এখন ঘড়িতে বাজে কটা? 12:40। ঘড়িতে বাজে 12:40। আমরা রওনা দিচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য দামানাইডু ফিল্ম সিটির দিকে। টপ ক্লাস, একদম টপ ক্লাস। ভিমলি বিচ থেকে ঠিক 1 কিলোমিটার এগিয়ে আসবেন, তারপর কোকো এরিনা বলে একটা জায়গা আছে। দেখুন, দুর্দান্ত জায়গা, এখানে ছবি তোলার জন্য আদর্শ। আর এইখানে আমি আমার চিড়িয়াকে কিছুক্ষণের জন্য উড়িয়ে দিলাম। দেখুন তো কেমন লাগে, টপ ক্লাস লাগে কিনা অবশ্যই বলবেন। বলে রাখা ভালো, এই কোকো এরিনার সংখ্যা রামকৃষ্ণ বিচ থেকে প্রায় 23 থেকে 24টি। আরো ভালোভাবে বললে, রামকৃষ্ণ বিচ থেকে যে রাস্তাটি গেছে ভিমলি বিচের দিকে, অর্থাৎ সমুদ্রের পার বরাবর বিভিন্ন জায়গার তফাতে রয়েছে এরকম নারকেল গাছের সমষ্টিগত কিছু এলাকা, যাকে নামকরণ করা হয়েছে কোকো এরিনা রূপে। কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম।
কোকো এরিনা এই জায়গাটা জাস্ট ভিমলি বিচ থেকে 1-1.5 কিলোমিটার এগিয়ে সেই এই জায়গাটা পড়বে। আমরা এখানে দাঁড়ালাম না, সব জায়গায় যদি আমি ছবি তুলবো আপনারা কেন তুলবেন না, আপনারাও তুলুন এখানে এসে। আর অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে পাঠাবে, আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123। চলুন বেরিয়ে যাই। চলো সুমজিৎ, কেমন লাগলো এই জায়গাটা? কোকো এরিনা খুব দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। চলো আমরা যেটা দেখছি থোতলাকোন্ডা যে ন্যাচারাল আর্ট আছে সেটা একটু দেখবো, আর যেটা বেশ বিখ্যাত। এর আগে ন্যাচারাল আর্ট দেখেছিলাম আমি নীল আইল্যান্ডে। আচ্ছা এটাও দেখি, এটা অত বড় না, নীল আইল্যান্ডটা বেশ বড় এবং ওটা নীল আইল্যান্ডের কিন্তু সিগনেচার। ও যেটা লাগছে ব্যাকগ্রাউন্ডটা, আর এই যে ন্যাচারাল আর্ট, এদিকে এসো, এইটা এইটা দিস ওয়ান, এইটার কথা বলেছে, বেশ ভালো। দারুণ। দাঁড়িয়ে থোতলাকোন্ডা ভিউ পয়েন্টের দিকে। এবার এখান থেকে থোতলাকোন্ডা ভিউ পয়েন্টে হাঁটা হচ্ছে 1 কিলোমিটার। এখানে কিন্তু অটো অ্যালাউ না, এ কার অ্যালাউ, কার আচ্ছা বলছে গাড়ি অ্যালাউ, কিন্তু অটো অ্যালাউ না। তো আমরা আর গেলাম না, বলো গরম লাগছে প্রচন্ড, তাই না? 1 কিলোমিটার হাঁটাটা বেশ কষ্টকর এই চড়াই রাস্তায়। তো আমরা ওটাকে ছেড়ে দিয়ে এগিয়ে চলছি, এখন যাচ্ছি ফিল্ম সিটি। আচ্ছা প্রথমে একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছে এই দাদাই আমাকে ভুল বলেছিল, সেটা হচ্ছে উনি বলেছে 4-5 কিলোমিটার ভিমলি বিচ থেকে, ফিল্ম সিটি আরও দূরে, অন্তত 7-8 কিলোমিটারের বেশি হবে। রামানাইডু ফিল্ম সিটির ওপেনিং ও ক্লোজিং টাইম হলো সকাল 9:30 এবং বিকেল 5টা। এখানকার প্রবেশ মূল্য হলো বড়দের জন্য হচ্ছে 60 টাকা আর ছোটদের জন্য 30 টাকা। এছাড়া কোনো যদি আপনারা ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেন সেক্ষেত্রে বলবে 60 টাকা। মূল গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই পাবেন এক বঙ্গোপসাগরের চমৎকার ভিউ, যেখানে দাঁড়িয়ে ফটো তুলতে মন্দ লাগবে না। এরপর আরো এগিয়ে গেলে পরপর দেখতে পাবেন শুটিংয়ের জন্য বড় প্রাসাদ, বাড়ি, হসপিটাল, জেলখানা, থানার লকআপ, আরো অনেক কিছু। এছাড়াও পেয়ে যাবেন টুকিটাকি কিছু খাবার দাবার দোকান, আছে ক্যান্টিনও। পুরো জায়গাটা ঘুরে দেখতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। এখন আমরা প্রবেশ করছি বিশাখাপত্তনমের ওয়ান অফ দ্য বেস্ট বিচ, ঋষিকন্ডা বিচ। বেশ জমজমাট বিচটা, বেশ, তাই না? দোকানপাট ভর্তি। আবারও বলছি ভাইজ্যাকের অন্যতম সেরা বিচ এই ঋষিকন্ডা বিচ। এখানে আমি নির্দ্বিধায় স্নান করতে পারবেন। দারুণ। আর ঋষিকন্ডা কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচ, কিন্তু ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচ বলা হয়, কিন্তু ক্লিনলিনেসের কিছু কিছু অভাব আমি দেখতে পাচ্ছি এখানে। আমরা ওই দিকটা যাই, এখানে বিভিন্ন বসার সিট আছে, মাসাজ করার ব্যবস্থাও আছে এখানে। 30 টাকা আর 50 টাকা এই চেয়ারে, ইজি চেয়ার ব্যবহার করে আপনি বসতে পারবেন, যেটা সাধারণত ব্লু ফ্ল্যাগ বিচে থাকে ব্যবস্থা। আচ্ছা এখন বাজে প্রায় 2:45। আমি আর শুভজিৎ স্নান করবো, ওসেন স্নান করবে না, ওসেন এখানে থাকবে আর ও আমাদের ব্যাগ ট্যাগ দেখবে। আচ্ছা চলো, আমি আর শুভজিৎ যাচ্ছি স্নান করতে। এর আগের বার যখন আমি এসেছিলাম ভাইজ্যাকে, তখন আমি একাই স্নান করেছিলাম। স্বীকৃতি বুম বুম সব পাড়ে দাঁড়িয়েছিল, বুম বুম তখন খুবই ছোট। আমি আর দাদা রয়েছে, এবার আমি আর শুভজিৎ রয়েছি, কোচের নেই। আরও 4-5 জন হলে ভালো হতো। আমার স্টুডেন্টরা যদি এই ভিডিওটা দেখে, ভবিষ্যতে ওরা যদি ঋষিকন্ডা আসার ইচ্ছা জাগে, 4-5 জন থাকলে একটা বল নিলে হেভি হয়। আর দেখুন এও চলে এসছে চান করতে, এবার এও চলে এসছে।
এখানে একটা দড়ি দিয়ে আলাদা করে দিয়েছে জোনটাকে, যাতে এর বাইরে কেউ না যায়। ওগুলো তার বাইরে গিয়ে এখানে স্নান করছে। মনে হয় উঁচু নিচু আছে, কিন্তু উঁচু নিচু আছে। আর এখানে এতটা ভিজে গেছি আমরা। অভিযান সুমজিৎ আর যেটা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, দুর্দান্ত। দেখুন, শাওয়ার আর ড্রেস চেঞ্জের জন্য এইদিকে রুমস আছে। এইদিকে দুর্দান্ত মজা করলাম। এবার যাবো ড্রেস চেঞ্জ করতে। আচ্ছা, আমাদের স্নান হলো, এবার একটু ঝালমুড়ি খাবো। আর ঝালমুড়ি যতক্ষণ বানায় ততক্ষণ একটু চিড়িয়ার চোখে আমাদের এই ঋষিকোণটা বীচকে একবার দেখার অনুরোধ রইল। This is as good a day as any to start the rebuilding of life. The roads that lay open are many when the old one's gone under the knife. And I can feel the sun on my skin. যে স্নান করলাম, দুই একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে এখানে যে বালির যে বীজটা আছে, অনেক জায়গায় উঁচু নিচু আছে, একটু সাবধানে নামতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, একটু সাবধানে নামবেন। আচ্ছা, ঢেউ কখনো কখনো বেশি, কখনো কখনো কম, তাই তো? পুরী বা দীঘার সঙ্গে তুলনা করলে হবে না, এখানকার ঢেউ ঠিকঠাক। আচ্ছা, অন্যরকম। আচ্ছা, ওখানে তো স্নান করলেন, স্নান করার পর পরিষ্কার হওয়ার জন্য আপনাদের এই দিকে যেতে হবে, মানে ঢুকে ডান দিকে। সেখানে 30 টাকার বিনিময়ে আপনি পরিষ্কার জলে স্নান করতে পারবেন এবং কাপড় জামা বদলাতে পারবেন। আর 30 টাকা কিন্তু আপনি ক্যাশও দিতে পারেন, অনলাইনও পেমেন্ট করতে পারেন। আর এখানে খাওয়া দাওয়ার দোকান কিন্তু অনেক আছে। এখানে কিন্তু ওয়াশরুম পাবেন, এবং শুধু তাই না, যেখানে ড্রেস চেঞ্জ করতে যাওয়ার জায়গা আছে বা পরিষ্কার হওয়ার জায়গা আছে, যাওয়ার পথে কিন্তু বাচ্চাদের একটা পার্ক আছে। এবং এই দিকে কিন্তু বোটিং হয়, সেই বোটিংয়ের খরচা হচ্ছে প্রতিজন 250 টাকা স্পিড বোটে। এখানে নিজে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই কিন্তু ভিউ অসম, ট্রিমেন্ডাস। এই যে ঝালমুড়ি। আচ্ছা, ঝালমুড়ি ভালো মতন ঝাল দিয়েছে। ঠিকঠাক, দারুণ খেতে। 30 টাকা দাম ঝালমুড়ির পর এই ভুট্টা, পেট ভরে গেল। এই বিচে কিন্তু দুর্দান্ত আছে, মনিটরিং ব্যবস্থা দারুণ। দেখুন, সাইরেন বাজছে, একটু গভীরে গেলেই পুলিশ বা যে গার্ড আছে তারা মানা করছে, আর এরকম করে সাইরেন বাজছে। এই নিয়ে দুবার হলো আমার ঋষিকোণটা সি বিচে, হয়তো ভবিষ্যতে আবারও আসবো। দারুণ জায়গা ঋষিকোণটা। ঋষিকোণটাকে বাই বাই জানিয়ে আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাই। প্রায় 4টে বাজে, দেখা যাক। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে টেনেডি পার্ক, যেটা হচ্ছে এই ঋষিকোণটা বীচ থেকে 3-3.5 কিলোমিটার মতো। তো ঋষিকোণটা বীচকে টাটা, বাই বাই, আবার কখনো ভবিষ্যতে দেখা হবে। ট্রিনিটি পার্ক। আর যেটা হবে, আমাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এখানে আমরা নেমে এসেছি ট্রিনিটি পার্ক থেকে একটু নিচের দিকে। এখানে একটা পরিত্যক্ত জাহাজ রয়েছে। এই বিচটা মূলত জনপ্রিয় এই পাথুরের আকারের জন্য। এখানে কিন্তু অনেক জনপ্রিয় সিনেমার শুটিংও হয়েছে। আর এই পার্কটা হচ্ছে আপনার ঠিক
কৈলাসগিরি এবং রামকৃষ্ণ বিচ বা আরকে বিচের ঠিক মাঝখানেই অবস্থিত। এই পার্কের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, তা হলো এই পার্কটির নাম করা আছে স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব টেনেটি বিশ্বনাথ ধামের নামে। আর এই পার্কটা হচ্ছে এই শহরের অন্যতম প্রাচীনতম পার্কের মধ্যে একটা। এখানে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য কিন্তু লাগে না। এখন বাজে 5:05, আমরা ট্রিনিটি পার্ক থেকে সোজা রওনা দিলাম কৈলাসগিরির উদ্দেশ্যে। কৈলাসগিরি মনে হয় খুব আশেপাশেই হবে এটা। এই কৈলাসগিরির ওপরে আচ্ছা একটু বলে দিই, এখানকার চার্জ অ্যাডাল্টের জন্য 150 টাকা, চাইল্ডদের জন্য হচ্ছে 80 টাকা, 4 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য। আচ্ছা টাইমিং সকাল 11টা থেকে 12:40 পর্যন্ত, তারপর ব্রেক হয় 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত, তারপর আবার 2টো থেকে 6:30 পর্যন্ত, ক্লোজিং টাইম 7টা। চলো ইনফরমেশন দিলাম। 150 টাকা করে প্রতিজন, আমাদের 3 জনে পড়লো 450 টাকা। আমি কিন্তু দাদা চেঁচাবো, আমি কিন্তু দাদা চেঁচাবো। জয় শ্রীরাম। ওর মধ্যে কোনো জায়গা নেই না। দারুণ একটা স্টানিং ভিউ পাওয়া যাচ্ছে এই রোপওয়ে থেকে। সেটা হচ্ছে এই বঙ্গোপসাগর এবং এই ভাইজ্যাক শহরের একটা স্টানিং ভিউ, টপ ক্লাস ভিউ, একদম টপ ক্লাস। টপ নচ একদম। হ্যাঁ দেখুন শুধু থেকে নিয়ে নিতে হবে। ভগবান, ডলফিন নোজটা এখানে পরিষ্কার একদম, অসাধারণ ভিউ। দেখো চোখ শুধু এখানে আটকে যাচ্ছে। একদম কৈলাসগিরি টপে চলে এসেছি। এর বিভিন্ন সুবিনিয়ার শপ আছে, দেখুন খাবার দাবার দোকানের কোনো অভাব নেই। এই দেখুন আপনাদের বলেছিলাম শিব ও পার্বতী মূর্তি আছে। এই আর ওপর থেকে ভিউও খুব সুন্দর, বিশেষ করে যখন টয় ট্রেনে করে যায় তখন। কৈলাসগিরিতে একটা ক্যাফে আছে, সেই ক্যাফে থেকে ভিউ কিছুটা এরকম, যথারীতি টপ নচ, একদম টপ ক্লাস। কৈলাসগিরি বিশাখাপত্তনমের এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি শহরের উত্তর প্রান্তে অবস্থিত একটি পাহাড়ি পার্ক, যা সমুদ্র তটের মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। কৈলাসগিরির মূল আকর্ষণ শিব ও পার্বতীর বিশাল মূর্তি। প্রায় 40 ফুট উঁচু এই সাদা মূর্তি পাহাড়ের শীর্ষে অবস্থিত। এই মূর্তি প্রতীকী কৈলাস পর্বতের ভাবনা জাগায়। কৈলাসগিরির উচ্চতা সমুদ্র তট থেকে প্রায় 360 ফুট। এখানে পেয়ে যাবেন একটি চমৎকার ভিউ পয়েন্ট, যেখান থেকে সমুদ্র, শহর এবং আরকে বিচের একটা প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে আসলে পেয়ে যাবেন ছোটদের জন্য টয় ট্রেন, যা পুরো পাহাড় ঘুরে দেখায়। সূর্যাস্ত দেখার জন্য এই জায়গাটি অত্যন্ত জনপ্রিয়। আমার সঙ্গে যারা ঘুরতে এসেছে বা আমি যাদের সঙ্গে ঘুরতে এসেছি, তাদের প্রথম দিনকার এক্সপিরিয়েন্স কেমন? 1-2 কথা বলো ভাইজ্যাক সম্বন্ধে, এক্সপিরিয়েন্স কেমন? ওয়াও, আচ্ছা বল। এই টাইমটার ওয়েদারটা অসাধারণ, মানে একদম কোথায়? খুব একটা গরম নেই, হ্যাঁ, খুব একটা যেমন সি সাইডে থাকে একটু গরম, কিন্তু এটা নরমাল। কিন্তু ঠান্ডাও ঠান্ডা হালকা হালকা লাগছে যখন গাড়ি চলছে বা আমরা ছাওয়ায় দাঁড়াচ্ছি, তাই তো অতটা অস্বস্তি হচ্ছে না। সজিত চলো আমরা ফিরে যাই হোটেলে, আর মিউজিয়াম ইত্যাদি ও মনে হচ্ছে কালকে দেখবো, তাই নাকি? এই পর্বটাকে একটু কন্টিনিউ করি, আবার দেখা হচ্ছে কালকে। আমরা হোটেলে ফিরে যাই, কালকে যা অভিজ্ঞতা হবে সেটাও শেয়ার করবো। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। আজকে সত্যি যথার্থ গুড মর্নিং। শুধু সিনটা দেখুন শুধু, আর এদিক দিয়ে বিভিন্ন জাহাজ পাস হচ্ছে, তার আওয়াজ আসছে। ওইদিকে দূরে দেখা যাচ্ছে ডলফিন নোজ, ভাইজ্যাক পোর্ট। এক লপ্তে 180 ডিগ্রির মধ্যে আমার যে হোটেল, সেখান থেকে আমি এটা চাক্ষুষ করতে পারছি। আপনারা এই বাইরের দৃশ্য দেখতে থাকুন, আর কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। আমরা আগের দিন রাত্রিবেলা ডিনার করেছিলাম, জোম্যাটোতে অর্ডার করেছিলাম আহারে বাঙালি বলে একটা রেস্টুরেন্ট থেকে, যেটা 14 কিলোমিটার দূর।
বেশ ভালো ছিল বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানি দুর্দান্ত, 220 টাকা নিয়েছিল, 2 পিস চিকেন ছিল, ডিম ছিল, আলু ছিল, যথেষ্ট ভালো। যাই হোক, আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা হচ্ছে ইয়ারাটা বিচ, লাইট হাউস আর শিবাচালাম টেম্পল আর 2-1টা জায়গা। আমরা আছি এসকেএমএল বিচ রিসর্টে, যেটা আরকে বিচ থেকে একটু 350 মিটার একটু এগিয়ে, মানে নোভেলটেলটা ছাড়িয়ে ওই দিকে হচ্ছে আরকে বিচ, ওখান থেকে 350 মিটার এগিয়ে হচ্ছে এইটা। আর এখান থেকে ভিউ কিছুটা এরকম। আমাদের পড়ছে 1400 টাকা, কিন্তু সিজন টাইমে এলে, মানে ডিসেম্বর জানুয়ারিতে এলে এটা 1400 টাকা এই রুম পাবেন না, হলপ করে বলে দেওয়া যায়। ও 2000 টাকা বা 2200 টাকা হবে, বা তার বেশি হতে পারে। এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানীয় জলের সুব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার জন্য সামনে টুকটাক দোকান আছে। তবে হেভি মিল করতে হলে জোম্যাটো ভরসা বা আগে গিয়ে সোনার বাংলা বা ইত্যাদি হোটেল আছে, সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। ছোট্ট ব্যাপার হচ্ছে এই খরচা কত হয়েছে। খরচা হচ্ছে আমাদের, মানে একটু বলে দিই আপনাদের, আমাদের স্টেশন থেকে শুরু করে এই ভাইজ্যাগের প্রথম দিন ঘোরার পর্যন্ত আমাদের খরচা হয়েছে 3 জনের 4890 টাকা, আর 1630 টাকা এক একজনের খরচা হয়েছে এইটা প্রথম জনের। আচ্ছা, এইটার মধ্যে কি কি ইনক্লুড আছে একটু জাস্ট বলে দিন। ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড আছে, এখানে হচ্ছে প্রথম দিনের যে হোটেল ভাড়া সেটা ইনক্লুড আছে, প্রথম দিন অটো করে আমরা ঘুরেছিলাম সেটাও ইনক্লুড আছে, রাত্রিবেলার ডিনারও ইনক্লুড আছে, সব নিয়েই এইটা আমাদের খরচা পড়েছে প্রথম দিনের। তো আমি পারলে ডেসক্রিপশানে এই খরচার হিসাবটা ডে ওয়াইজ আমি দিয়ে দেবো, তাহলে আপনাদের বাজেটটা তৈরি করতে সুবিধা হবে। আর ডিটেল যদি খরচা জানতে চান তাহলে সেক্ষেত্রে ভিডিওগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। অত কিছু মাথায় রাখা সত্যি কথা বলছি সম্ভব না, তার কারণ একে তো পুরো ট্যুর প্ল্যানটা আমাদের নিজেরই করতে হয়, অটোর সঙ্গে বার্গেনিং, হোটেলের সঙ্গে বার্গেনিং, তারপরে আমার ভিডিও শ্যুট, ড্রোন শ্যুট, রিল শ্যুট, তারপর অ্যাক্টিভিটি, বিভিন্ন ইনফরমেশান গ্যাদার করা। আমার তো কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, সব কিছু আমাকেই করতে হয়। তাই জন্য একটু বানিয়ে নেবেন, একটু ভিডিওটা ডিটেলে দেখবেন, আমি আশা করছি সব কিছু দিতে পেরেছি। তারপরও যদি কিছু কোশ্চেন থাকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবেন, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। আর আমার চিড়িয়ার চোখে সকালবেলা কেমন একবার জাস্ট দেখে নিন এই জায়গাটা। এখন ঘড়িতে বাজে 10টা 6, আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ শুরু হলো। বেরোতে বেরোতে 8 ঘন্টা 45 মিনিট লেট হয়ে গেল। যেটা বলার, এই মুহূর্তে ভাইজ্যাগের টেম্পারেচার দেখাচ্ছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রচণ্ড গরম। আজকে আমরা অটো করেছি, সেই অটোটা ভাড়া নেবে 1800 টাকা। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শিবাচালাম টেম্পল, যেটা আমাদের হোটেল থেকে ওই প্রায় 25 কিলোমিটার মতন দূরে। আবারও বলছি, আপনারা চাইলে এটা গাড়ি করেও যেতে পারেন, সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হবে। আর গাড়ির ভাড়া হবে, বা এর যে ট্যুরটা আমরা করছি, 2500 থেকে 3000 টাকা মতন। ঘুরতে বেরিয়ে পড়েছি, আর তখন খেয়াল করিনি যে এই দুজনের ব্রেকফাস্ট করা হয়নি, আমারও করা হয়নি। যাই হোক, ওরা নিয়েছে হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে ধোসা, যেটা 100 টাকা করে, মশলা ধোসা, তাই তো। আর আমি নিয়েছি প্লেন ইডলি, যেটা দাম হচ্ছে 57 টাকা 2 পিস। যেমন ইডলিটার টেস্ট, সেরকম সাম্বারটা দারুণ। সাম্বারটা মানে এত ভালো সাম্বার আমি খুব কমই খেয়েছি। ইডলি খাওয়ার পর আর প্রসেনডা ধোসা খাওয়ার পর যেটা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে 1 কাপ ইনস্ট্যান্ট কফি, দাম হচ্ছে 40 টাকা। আচ্ছা, এই ফিল্টার কফি লাজবাব, দারুণ কফিটা। আমাদের বিল হলো 396। বলো ব্রেকফাস্ট কেমন? দারুণ ছিল। দারুণ ছিল। ধোসাটা দারুণ ছিল, সাথে কফিটা দারুণ কম্বিনেশন ছিল। আচ্ছা, আর আমাদের প্রসেন এতটাই ইমপ্রেস হয়ে গেছে কফিটা, যে আসার পথে আবার এখানে 1 কাপ কফি পান করবে। যাই হোক, তো আমাদের এখন কটা বাজে প্রসেন? আমার ঘড়িতে হারিয়ে গেছে 11:15, প্রায় 11:15 বাজে। এখন আমরা চললাম আমাদের প্রথম গন্তব্য শিবাচালামের দিকে। আর একটা জিনিস দারুণ,
এখানে কোনো ট্রাফিক পুলিশ বলে কিছু নেই, সিগন্যাল বলেও কিছু নেই, যে যেখান থেকে পারছে চলে আসছে। এটা মেন চক, দেখুন মেন চক, কেউ নেই, যে যেখান থেকে পাচ্ছে আন্দাজে চলে আসছে। বলো এটা আমাদের কলকাতা ভাবাই যায় না, বলো আমাদের ওখানে আর আর কি ওরা এখানে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, আমাদের ওখানে আমাদের বাপুর ফাইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কেউ না থাকুক আমাদের ওখানে সিভিক ভলেন্টিয়ার থাকবেই। যাই হোক, আমরা শিবাচলমের দিকে যাচ্ছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:07। আর এবার আপনাদের দেখাবো এখানকার সেন্ট্রাল জেল। দেখুন রাস্তায় পড়বে সেন্ট্রাল জেল। প্রকৃতি অসম্ভব সুন্দর এখানে, মানে আমি ক্যামেরা দিয়ে ক্যাপচার করতে পারি, দুদিকে চারদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা। এই দেখুন সেন্ট্রাল জেল, এটা ইয়ে এই যে ওই কয়দিকে নিয়ে বসে আছে কয়দি, ও দিক রাধা কি ভিডিও হচ্ছে কে জানে। যাই হোক, বিশাখাপত্তনমে শুধু ঘুরতে আসেনি, আমরা মজা করতে পেরেছি, মজা হচ্ছে। কয়দি ওখান থেকে হাই করছে না, মজা হচ্ছে তো, মজা কি ঝরে ঝরে পড়ছে? আচ্ছা ঝরে ঝরে পড়ছে, চলো। এই যা লোকেশন, মানে এক কথায় অসাধারণ। আচ্ছা আচ্ছা, এখান থেকে অটো তো গেল না, অটো নিচে রইলো। আর এখন আমাদের বাসে করে যেতে হবে। বাসের টিকিট হচ্ছে 15 টাকা। আমরা নিচে অটো রেখে বাসে করে উঠছি শিবাচলম টেম্পলের দিকে। শিবাচলম পাহাড়ে ওঠার যে দৃশ্যপট সত্যি কিছুটা বাকরুদ্ধ করছে, আর কিছুটা আমাকে অবাক করছে এখানকার সৌন্দর্য নিয়ে। আমি জাস্ট দেখাতে পারছি না, কেন বাসের এই যে কাজগুলো, জাস্ট বাসের কাজগুলো দেখুন ময়লা, কিন্তু এই বাইরের দৃশ্যপট দেখুন অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। দেখুন শুধু, ও মাইন্ড ব্লোয়িং। আবার বলছি কাজটা ময়লা আছে, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু যতটা পারছি আর কিছু করার নেই। ঘড়িতে বাজে এখন 11:30। আর আমরা পৌঁছে গেছি শিবাচলমের একদম টপে, যেখানে মন্দিরের বাস স্ট্যান্ড, সেখানে উঠতে 10 মিনিট মতন সময় লাগলো। আচ্ছা দেখুন, আমি যে দাঁড়িয়েছি এর ঠিক ব্যাকগ্রাউন্ডে, মানে এইদিকে হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার যেসব সামগ্রী সেগুলো এগুলো পেয়ে যাবেন এখানে। আর বাইরের দৃশ্যপট কিছুটা এরকম। আর যেটা বলা ভালো, এখানে কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা মেঘলা। আমরা ওইদিকে ছিলাম, জাস্ট একটা টার্ন নিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। এই মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে মোবাইলের জন্য মোবাইল ক্যামেরা ইত্যাদি নিয়ে প্রবেশ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এই কাউন্টারে জমা করতে হবে। মোবাইল রাখার চার্জ হচ্ছে 10 টাকা, ক্যামেরা 10 টাকা, আর ল্যাপটপ রাখলে 50 টাকা। বাইরে আপনি জুতো রাখতে পারবেন। আমি মন্দিরের ভেতর দর্শন করে এলাম। আগে গেছিল প্রসেনজিৎ আর শুভজিৎ, তারপর আমি গেলাম। তার কারণ আমার ড্রোনটা রাখার কোনো ব্যবস্থা ছিল না, ওই জন্য আমাকে পরে যেতে হলো। যেটা বলার এই মন্দির সম্বন্ধে, এই মন্দির সাউথ ইন্ডিয়ার যেসব মন্দির আছে তার থেকে কিছু আলাদা নয়। সুপ্রাচীন মন্দির, যা শুনলাম এই মন্দির 6ষ্ঠ শতকের, মানে প্রায় 1500 বছর আগেকার, কিন্তু তখন ফাউন্ড হয়েছিল তারও আগের। আমি পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম, যিনি গর্ভগৃহে ছিলেন। আর একটা হচ্ছে আমি 300 টাকা লাইনে গেছিলাম, একদম ফাঁকা ছিল, ফলে দর্শন আমার মানে যেটুকু যেতে যাওয়ার সময় লেগেছে, বেশিক্ষণ লাগেনি দর্শন করতে। যেটা আছে ভেতরে দেবতা শালগ্রাম শিলা, সেটা পুরোই চন্দনাবৃত। আর প্রধান উৎসব যেটা হয় এখানে অক্ষয় তৃতীয়ায়, যখন চন্দন অনাবৃত করা হয়। আর মন্দিরের ভেতর যদি বলতে হয়, মন্দির পাথর কেটে তৈরি হয়েছে। সুপ্রাচীন মন্দির, আগেই বললাম, পাথর কাটার ফলে বিভিন্ন যে কারুকার্য বা শৈল্পিক নিদর্শন এখানে পাওয়া যায়, তা আপনাকে অবাক করবে, হতবাক করবে। এবং এর মন্দির প্রবেশ পথের আগে একটা মণ্ডপম আছে, যেটা পিলারের সংখ্যা আমি ঘুরে দেখলাম মোটামুটি 50টা পিলার আছে। অনেকটা সেই আমাদের মীনাক্ষী টেম্পলের 1000 পিলার মণ্ডপমের মতন এখানেও এরকম পিলার একটা মণ্ডপম আছে, পিলার দিয়ে 50টা পিলারের, অত বড়টা, দুর্দান্ত। পুরোটাই পাথরের তৈরি, এবং প্রত্যেকটা দেয়ালে, প্রত্যেকটা চূড়ায় পাথরের কাজ করা আছে, এবং বরাহ নরসিংহের মূর্তিও কাজ করে ওখানে খোদাই করা আছে। আপনি অবাক হবেন এবং হতবাক হবেন প্রতিটা মুহূর্তে এই মন্দিরের শৈল্পিক কার্যক্রম দেখে। এইটা হচ্ছে পশ্চিম দুয়ার, এই দুয়ার দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন, এই পাশ দিয়ে প্রবেশ করতে হবে। এটা একটা দুয়ার আছে। আর যেদিক দিয়ে আমি বেরোলাম এক্সিট, সেটা হচ্ছে
দক্ষিণ দুয়ার। আজকে তুলনামূলকভাবে ভিড় কম। এর আগে আমি যখন এসেছিলাম বুম বুম স্বীকৃতি বা মায়ের সঙ্গে 2019 সালের ফেব্রুয়ারি মাসে, তখন কিন্তু বিশাল ভিড় ছিল, তুলনামূলক ভিড় কম। আজ একটা জিনিস আমি দেখলাম যে যারা 300 টাকা লাইনে টিকিট কেটে ঢুকেছিল তারা কিন্তু গর্ভগৃহে প্রবেশ করতে পারছে, আর যারা বিনা শুল্কে প্রবেশ করেছিল তারা কিন্তু গর্ভগৃহে প্রবেশ করতে পারছে না। এই মন্দির দর্শন, যেটা কথিত আছে যে এই মন্দির দর্শন করলে বা এখানে প্রবেশ করলে পাপ খলন হয়। দেয় না, আমার পাপ কতটা খলন হলো সেটা আমার ভবিষ্যতে বিচার করবে। যাই হোক, ভগবানকে দর্শন করা সবসময় পূর্ণ লাভ করে, সেটা আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করেই যাব। চলুন আমরা বেরিয়ে যাই। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ইয়ারাডা বিচ। আপাতত এখান থেকে বাসের দিকে যাই, বাসে করে আমাদের নিচে নামতে হবে। মন্দির দর্শন করে নামতে নামতে প্রায় 2টো বেজে গেল। আচ্ছা, আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ইয়ারাডা বিচ, যেটা এইখান থেকে এই সিমাচলম পাহাড়ের পাদদেশ থেকে 31 কিলোমিটার দূরে। গুগল দেখাচ্ছে সময় লাগবে প্রায় 1 ঘন্টা খানেক। একদম টপ ক্লাস। পাহাড় থেকে নামছি সমুদ্রের দিকে, তাহলে করোনা দুয়ের বিশ্বাস। স্টানিং ভিউ, একদম টপ ক্লাস ভিউ, মানে ট্রু টপ ক্লাস। দেখুন, শুধু হতবাক হয়ে যাবেন। ইয়ারাডা বিচ আসতেই হবে। তিনটে 15 বাজে, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের ওপরে লাগলো আমাদের এখানে আসতে। সিমাচলম টেম্পল থেকে ইয়ারাডা বিচ অনেকটা বদলে গেছে। এখানে রিসর্ট হতে দেখেছিলাম, সেটা বোধহয় হয়ে গেছে আগের বারে যখন এসেছিলাম। এখানে মন্দির আছে দেখতে পাচ্ছি, টুকরো কুচকাচ দোকান আছে, ডাব বিক্রি হচ্ছে, এখানে বাস যাচ্ছে 16 নম্বর বাস। যেটা আমাদের ড্রাইভার ভাই বলছে না, বাস এখান থেকে নিয়ে যায় না ভাইজাগ, জাস্ট পাহাড়ের ওপর আর নিচ করায়। যাই হোক, সেটা পরে দেখব। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, আমি প্রতিটা এপিসোডে আমাদের কত খরচা আছে ডে বাই ডে বা এপিসোড পিছু, সেটা আমি দিয়ে দেবো আমার এই ভিডিও ডেসক্রিপশানে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার একটা পোস্টে কেউ একজন জিজ্ঞেস করছিলেন যে আপনার দেখা সেরা বিচ কোনটা, 1, 2, 3 র্যাঙ্কিং করতে বলেছিল। তো সেখানে গিয়ে আমি সাধারণত সোশ্যাল মিডিয়াতে কখনো কমেন্ট করি না, কিন্তু সেই তার পোস্টে আমি কমেন্ট করেছিলাম যে 1 নম্বর হচ্ছে রাধানগর বিচ, 2 নম্বর আমার রেখেছিল ভারকালা, আর 3 নম্বর যে বিচটা আমি লিখেছিলাম নাম, সেখানে অলরেডি আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেটা হলো ভাইজাগের সেরা বিচ ইয়ারাডা বিচ। আর 2 নম্বরটা যদি ভারকালা বা ইয়ারাডার মধ্যে চুজ করতে হয় আমি একটু কনফিউজ হয়ে যাব, কেন রিসেন্টলি আমি ভারকালা ঘুরে এসেছি, দুর্দান্ত লেগেছে। সেখানেও কিন্তু পাহাড় আর সমুদ্র একসাথে আছে, আর এখানেও পাহাড় আর সমুদ্র একসাথে বিরাজ করছে। এটা অনেক ফাঁকা, অনেক ন্যাচারাল, পাথুরে বিচ, দূরে বিস্তীর্ণ তাল গাছ, ওপরে পাহাড়, পাহাড়ের মাথায় জঙ্গল। আপনারা বলুন আপনাদের দেখা সবচেয়ে সুন্দরতম বিচ কোনটা? অবশ্যই পুরীকে এর মধ্যে আনবেন না, কিন্তু পুরী ওটার আলাদা আমাদের জন্য ইমোশন বহন করে। প্লিজ বলবেন কিন্তু কমেন্টে আপনাদের দেখা সেরা বিচ কোনটা, আর এই বিচটা কতটা সুন্দর। চলুন তাহলে আমার চিড়িয়ার চোখে একবার দেখে নিন এই বিচটা কতটা সুন্দর।
কেমন লাগলো? যাই হোক, আচ্ছা এই বিচে এসে আমার একটু নস্টালজিক হয়ে গেছি। ছোট্ট বুমবুম আমার একমাত্র কন্যা, ও আমার কোলে একটা গান গেয়েছিল এই বিচের মধ্যে। তার শর্টসটা আমার ইউটিউব চ্যানেলে একদম তলার দিকে আছে, পারলে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে শেয়ার করব, প্লিজ একবার দেখবেন। তখন বুমবুম খুব ছোট, তখন ওর 4-4.5 বছর বয়স। এখানে চান করার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা এখানে চান করা আগে নিষিদ্ধ ছিল, এখন দেখতে পাচ্ছি এসব লোকাল ছেলেমেয়েরা চান করছে, ওপর লাইফ গার্ড বারবার সিটি দিচ্ছে। এখানে চান করাটা একটু রিস্কি, আপনারা এই জায়গাটা অ্যাভয়েড করবেন চান করার ক্ষেত্রে। এখানে বালি আনইভেন আছে, ঠিক আছে, কিছুটা রকি আছে, তো এই জায়গাটা চান করার জন্য আমি বলবো অ্যাভয়েড করার জন্য। তবে একটু রিগ্রেট রয়ে গেল আমার অন্যতম সেরা বিচে এসে, যখন দেখলাম অনেকটা অপরিষ্কার। আমি যখন 6 বছর আগে এসেছিলাম তখন এতটা অপরিষ্কার ছিল না। আসলে সভ্যতার ছাপ আস্তে আস্তে পড়ছে, তো তাই জন্য বোধহয় এরূপ দশা। যাই হোক, আমরা বেরিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। আমাদের পরবর্তী গন্তব্য কি? লাইট হাউস। 5টায় বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে হবে, চলো। লাইট হাউস এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার, মানে পাহাড়ের ওপরে। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করতে হচ্ছে। আমরা লাইট হাউস থেকে টিকিট কাটলাম পার হেড 10 টাকা করে। 2019 সালে যখন এসেছিলাম তখন আমার মনে আছে 10 টাকাই নিয়েছিল। দাম বাড়ায়নি? না, দাম বাড়ায়নি। কালকে আমরা অনেক বেশি দেখেছিলাম, কিন্তু আজকে আসলে মন্দির অনেকক্ষণ লেগে গেল ভগবানের দর্শন করতে করতে। আর আজকে ডিস্টেন্সগুলো অনেকটা পাহাড়ের মাথায় চড়াই হচ্ছে। চড়াই বলতে ভালো পাহাড় একদম। এক সময় মনে হচ্ছিল, আর এক সময় মনে হচ্ছিল অটো বোধহয় রিভার্স যাবে। আমি তো লাভ মারার সুযোগে ছিলাম, ও তৈরি হয়েছিল, যাই না, ও আবার ক্যারাটে শেখায়, ও তো ভালো লাভ মারতেই পারবে। ঠিক আছে, দেখবেন তো আপনারা যদি কেউ কৃষ্ণনগরের আশেপাশে থাকেন, আমার ভিডিও দেখেন, ক্যারাটে শিখতে চাইলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, শুভজিতের সঙ্গে। স্কুল অফ ক্যারাটে প্রমোশনও করে দিলাম, পয়সা দেবে। চলো খাইয়ে দেবো। ঠিক আছে, ওকে। কি খাওয়াবে? ঝরে ঝরে পড়া বিরিয়ানি? নাম বলা যাবে না, যাই হোক। লোকে এখন নাম বলার দরকার নেই, কামই এমন করে তাতেই ফেমাস হয়ে যায়। আর এই যে সামনে লাইট হাউস, আর বিভিন্ন লাইট হাউসে গেছি, আর এই লাইট হাউসটা বেশ ভালো। এর আগে আমি তাজপুরে লাইট হাউসটা গেছি, ওটা বেশ পেঁচানো। চলো ওপরে যাওয়া যাক। ডলফিন নোজ লাইট হাউস, যেটা আমরা দূর থেকে দেখি। ক্যারাটে ম্যানকে পাঠাই, লেখা আছে মাইন্ড ইওর হেড। এর ওঠার সময় কিন্তু সাবধানে চলবেন, বেশ খাড়াই আছে। জাস্ট লাইট হাউসে উঠলাম, ওঠার পর চারদিকটা তো কী বলবো, অপার্থিব সৌন্দর্য চারদিকটা। মানে এইদিকে আপনার জঙ্গল, দূরে দেখা যাচ্ছে আপনার ইয়ারাডা বিচ, এই যে এখানে থেকে দেখা যাচ্ছে ইয়ারাডা বিচ, আর বিস্তৃত নীল জলরাশি। আর দূরে চলে যাচ্ছে এই মুহূর্তে ভাইজাগ পোর্ট থেকে ছেড়ে যাওয়া কোনো একটা শিপ তার নতুন গন্তব্যের দিকে। কিন্তু এই লাইট হাউস থেকে চারদিকে সৌন্দর্যের মধ্যে যে জায়গাটা গিয়ে আপনার চোখ একদম আটকে যাবে, সেটা হলো এই ভাইজাগ পোর্টের স্টানিং ভিউ। জাস্ট দেখুন স্টানিং ভিউটা কীরকম। এই যে ভাইজাগ পোর্ট, আর তার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে সমগ্র ভাইজাগ সিটি, আর দূরের পাহাড়ে দেখুন দেখা যাচ্ছে লেখা আছে কৈলাসগিরি। দুর্দান্ত না? টপ ক্লাস না? একদম টপ ক্লাস। লাইট হাউসে আছি, আর সেখান থেকে বিমানের অবতরণ হচ্ছে ভাইজাগ এয়ারপোর্টে। সেটাই আমি দূর থেকে আমার মোবাইলের সাহায্যে তোলার চেষ্টা করছি। কেমন হয়েছে জানাবেন। আরে বাপরে, আচ্ছা এতটা জুম হয়ে আছে না, হাতটা নড়ে যাচ্ছে। আর একবার চারদিকটা দেখাই, বিপুল নীল জলরাশি, শান্ত এক বঙ্গোপসাগর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর যেতে ইচ্ছা করছে না, তাই না বলো? 5টা 7 বেজে গেল, এবার নেমে যেতে হবে। আমি দেখি আমাদের পরবর্তী গন্তব্য কোথায়। আমাদের পরবর্তী হচ্ছে কোনো একটা চার্চে যাওয়ার আছে, কিন্তু কী চার্চের নাম আমি ভুলে গেছি। চলুন সেটা যেতে যেতে ইনফরমেশন দেওয়া যায়। নিচে যাই, চলুন। আমাদের পরের গন্তব্য হচ্ছে রোজ হিল চার্চ। অনেকটা পরেই হয়। প্রায় 6:15 বাজে, আমরা এখন রোজ হিল চার্চে। আর এই হচ্ছে রোজ হিল চার্চ। যাওয়া যাক। এই রোজ হিল চার্চে যদি সন্ধেবেলা আসেন বা সকালবেলা আসেন, তাহলেও
এইখান থেকে একটা ভাইজ্যাক যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে তার একটা দুর্দান্ত একটা ভিউ পাবেন। তার সঙ্গে এর ভাইজ্যাক পোর্টের কিছু অংশ এবং ভাইজ্যাক শহরেরও একটা দুরন্ত ভিউ পাওয়া যায়। রোজ হিল চার্চ থেকে পরবর্তী গন্তব্য ছিল আমাদের এয়ারক্রাফট মিউজিয়াম এবং সাবমেরিন মিউজিয়াম। ভাইজ্যাক ভ্রমণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ভাইজ্যাকের বিভিন্ন মিউজিয়ামগুলো, যেমন আছে সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, বিশাখা মিউজিয়াম এবং নাভাল মিউজিয়াম। প্রথমে আমরা গেছিলাম বিমান মিউজিয়াম বা এয়ারক্রাফট মিউজিয়ামে, যেখানে ছিল একটি TU-142 এয়ারক্রাফট, এবং আছে নেভাল মিউজিয়াম, যেখানে আমরা দেখেছিলাম বিমানের অভ্যন্তরীণ যন্ত্রাংশ, নৌবাহিনীর বায়ু অপারেশন সম্পর্কিত তথ্য এবং বিমান চালনার প্রযুক্তি ও ফ্লাইট সিমুলেটর। এই মিউজিয়ামগুলি দেখার জন্য আলাদা আলাদা টিকিট কাটার দরকার নেই, আপনি যে কোনো একটি জায়গা থেকে সবকটির প্যাকেজ টিকিট কেটে নিতে পারেন। এরপরে আমাদের গন্তব্য ছিল সাবমেরিন মিউজিয়াম, যেখানে ছিল INS কুরুসুরা নামে একটি সাবমেরিন, যা 1971 সালের ইন্দো পাক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই সাবমেরিনের ভিতরে প্রবেশ করলে যেটা লক্ষণীয় তা হলো নৌবাহিনীর জীবনযাত্রা, সাবমেরিনের অভ্যন্তরীণ অংশ, অস্ত্র ব্যবস্থা, টর্পেডো এবং কন্ট্রোল রুম। আমাদের পরবর্তী গন্তব্য ছিল হেলিকপ্টার মিউজিয়াম, যেখানে প্রদর্শিত ছিল UH-3H Mark III মডেলের একটি হেলিকপ্টার, যা ভারতীয় নৌবাহিনী থেকে অবসরপ্রাপ্ত। এই হেলিকপ্টারটি সারস নামে পরিচিত ছিল, যা প্রায় 17 বছর নৌবাহিনীর সেবা দিয়েছিল। আমাদের অন্তিম গন্তব্য ছিল সি হরিহর মিউজিয়াম, যেখানে ছিল IN-606 একটি যুদ্ধবিমান, যা অতীতে নৌবাহিনীর অংশ ছিল। এই জায়গাটি আমার বেশ ভালো লেগেছিল। এখানে প্রদর্শিত ছিল বিমানের বিভিন্ন অংশ, অর্থাৎ স্পেয়ার পার্টস, মিসাইল সিস্টেম ইত্যাদি। এখানে একটি সিমুলেটরও ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।